আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হামাস নির্মূলে নেতানিয়াহুর স্বপ্ন অপূর্ণই থেকে গেল। যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলি সেনারা সরছে, দলে দলে বাড়ি ফিরছেন গাজার মানুষ। গাজায় এখনো চলছে হামলা, স্নাইপারের গুলিতে উড়ে গেল ইসরায়েলি সেনা। নোবেল পেলেন না ট্রাম্প, এত বড় অপমান। ট্রাম্প কেন নোবেল পেলেন না জানালো নোবেল কমিটি। হামাস ভেঙে না দিলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি কট্টর ডানপন্থী নেতা বেন গভিরের। পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলার পর সাঁড়াশি অভিযান, ৩০ ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি জানিয়েছে বুরকিনা ফাসো, যা বললেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হামাস নির্মূলে নেতানিয়াহুর স্বপ্ন অপূর্ণই থেকে গেল। ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ২ বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তি সইকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বিভিন্ন নেতারা। যুদ্ধে অবর্ণনীয় নৃশংসতার শিকার হয়েছেন ফিলিস্তিনিরা, তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে পুরো বিশ্ব। অন্যদিকে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়ে উঠেছে নিয়মিত ঘটনা। এছাড়া হামাসকে নির্মূলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্বপ্ন কার্যত অপূর্ণ রয়ে গেছে বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি হয়। ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭২ ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। খবর বিবিসি, আল জাজিরা, এনপিআর, ইন্ডিয়া টুডে ও জেরুজালেম পোস্টের। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং উপত্যকাটিতে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি রয়েছে। তাদের মধ্যে ২০ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে। বিপরীতে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের অনেককেই মুক্তি দেওয়া হবে। ২ বছর পরে গাজা যুদ্ধ অবসানের এমন আশা থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা এখনো বাকি রয়েছে। যেমন গাজা কে পরিচালনা করবে এবং হামাসের ভবিষ্যৎ কি হবে সেই পরিকল্পনা এখনো করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। এর অর্থ হলো শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারিত একটি লাইনে সরিয়ে আনবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি মহান দিন বলে অভিহিত করেছেন। এই চুক্তি অনুমোদনের জন্য গতকাল বৃহস্পতিবার তার সরকার বৈঠক আহ্বান করে। বৈঠক প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানান, ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে যদি প্রথম পর্যায়ের বিষয়গুলো নিয়ে নেতারা একমত পোষণ করেন তাহলে ২৪ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে। হামাসও এই চুক্তি সইয়ের কথা নিশ্চিত করেছে। একই সঙ্গে ট্রাম্প এবং এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোকে তা পুরোপুরিভাবে মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি। যুদ্ধবিরতির চুক্তি সই হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে গাজাবাসীকে। ইসরায়েলেও অনেকে আনন্দ প্রকাশ করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করার ২ বছর পর মিশরে এই সমঝোতার আলোচনা শুরু হয়। হামাসের ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সে সময় থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত ৬৭,১৮৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২০,১৭৯ জনই শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ইসরায়েলি সেনারা চুক্তি অনুযায়ী গাজার জনবহুল এলাকা থেকে সরে যায়। এরপর দলে দলে মানুষ নিজ বাড়িতে ফেরা শুরু করেন। গাজার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উপকূলবর্তী সড়কে মানুষের ঢল নেমেছে। একটি ভিডিওতে দেখা গেছে হাজার হাজার মানুষ সমুদ্র ঘেঁষা আল রশিদ সড়কে অপেক্ষা
অপেক্ষা করছেন। গতকাল রাত থেকেই তারা এখানে ছিলেন। এরপর ইসরায়েলি সেনারা যখন সরে গেছে তখন তারা গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাড়ির দিকে যাওয়া শুরু করে। গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি নির্দেশনা জারি করেছে। গাজার মানুষকে সতর্কতা দিয়ে আইডিএফ বলেছে তাদের সেনারা যেখানে আছেন সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না যান। গাজার জনবহুল এলাকা থেকে সরে যাওয়ার পরও উপত্যকাটির 53% অংশ এখনো ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে রয়েছে কথিত বাফার জোন। গাজা ও ইসরায়েল সীমান্তে কয়েক কিলোমিটার জুড়ে বাফার জোন তৈরি করেছে ইসরায়েল। সেখানে যত বাড়িঘর ছিল তার সবই ধসিয়ে দিয়েছে দখলদাররা। এছাড়া ইসরায়েলি সেনারা আছে গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোরে, উত্তরাঞ্চলের বেইত হানুন, বেইত লাহিয়া এবং রাফা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বেশিরভাগ অংশে। এসব এলাকায় গেলে চরম বিপদে পড়ার শঙ্কা আছে জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচাই আদ্রি, সূত্র টাইমস অফ ইসরায়েল। গাজায় এখনো চলছে হামলা, স্নাইপারের গুলিতে উড়ে গেল ইসরায়েলি সেনা। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকরের আগেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন এলাকা থেকে যুদ্ধ ট্যাঙ্ক সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেলেও বিমান ও হেলিকপ্টার থেকে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি অ্যাটাক হেলিকপ্টারগুলো উপত্যকার উত্তরে গাজা সিটির পূর্বে একটি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার দক্ষিণ খান ইউনিস এলাকায় বিমান হামলার খবর পাওয়ার পরপরই উত্তরে ইসরায়েলি হামলা শুরু হয়। বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করতে ইসরায়েলি সরকার সম্মত হওয়ার পর দক্ষিণ খান ইউনিসে প্রথম হামলা হয় বলে জানা গেছে। গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগও ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত গাজা শহরের সীমান্তবর্তী এলাকা থেকে দূরে থাকার জন্য জনগণকে সতর্ক করেছে। এরই মধ্যে গাজা সিটিতে ইসরায়েলের 614তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের 26 বছর বয়সী এক লেফটেন্যান্ট কর্নেল স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে অনুমোদনের আগে বৃহস্পতিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে, সূত্র আল জাজিরা। নোবেল পেলেন না ট্রাম্প, এত বড় অপমান। ট্রাম্প কেন নোবেল পেলেন না জানালো নোবেল কমিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কারের দাবি জানানোর এবং তার মিত্রদের পক্ষ থেকে তাকে মনোনীত করার পরও কেন তিনি বিজয়ী হলেন না সেই প্রশ্নের জবাব দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কমিটির চেয়ারম্যান ফ্রাইডনেস স্পষ্ট করে জানিয়েছেন, বাহ্যিক চাপ, প্রচারণা বা মিডিয়া উত্তেজনা নোবেল কমিটির সিদ্ধান্তকে বিন্দু মাত্র প্রভাবিত করে না। শুক্রবার ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল বিজয়ী ঘোষণার পর এক সাংবাদিক ট্রাম্পের নাম বাদ পড়া এবং আন্তর্জাতিক মহল থেকে আসা চাপ নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে চেয়ারম্যান ফ্রাইডনেস বলেন, নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে এই কমিটি নানা প্রচারণা এবং মিডিয়া উত্তেজনা দেখেছে এবং প্রতি বছর হাজার হাজার চিঠিও পাওয়া যায়। তবে আমরা কেবল এই পুরস্কারটির প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নেই। এসব কিছু আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। গাজায় হামাস সরকার ভেঙে না দিলে নেতানিয়াহু সরকারের পতন ঘটাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজা চুক্তির জন্য অসহনীয় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি, খবর রয়টার্সের। এছাড়া ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের পরিকল্পিত মুক্তির নিন্দা জানান বেন গভির। বেন গভির হিব্রুতে এক্সে লিখেছেন, যদি হামাস সরকার ভেঙে না ফেলা হয় অথবা যদি তারা কেবল আমাদের মুখে মুখে বলে যে এটি ভেঙে ফেলা হয়েছে অথচ বাস্তবে অন্য কিছুর আড়ালে বিদ্যমান থাকে, তাহলে ইহুদি শক্তি ওজমা ইয়েহুদিত সরকার ভেঙে দেবে। তিনি বিবৃতিতে আরো বলেছেন যে তার দল চুক্তির বিরুদ্ধেও ভোট দেবে। বেন গভির আরো বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন তিনি এমন কোন সরকারের অংশ হবেন না যারা গাজায় হামাসের শাসন অব্যাহত রাখতে দেবে। এর আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয় হামাস ও ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ভোরে ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং হামাস গাজায় প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি। আগামী সোমবার বা মঙ্গলবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলার পর সাঁড়াশি অভিযান, 30 ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় 3 দিন আগে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার পর সেখানে ব্যাপক অভিযান চালিয়েছে সেনা পুলিশ যৌথ বাহিনী। সেই অভিযানে 30 জন সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ। সেখানে বলা হয়েছে 8 অক্টোবর ওরাকজাই জেলায় সেনাবাহিনীর উপর হামলার পর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 9 অক্টোবর বৃহস্পতিবার সেখানে বড় আকারের নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। সেই অভিযানে কমপক্ষে 30 জন সন্ত্রাসীকে নরকে পাঠিয়েছে সেনা পুলিশ যৌথ বাহিনী। পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ, বলা হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে। গত 8 অক্টোবর বুধবার ওরাকজাই এবং পার্শ্ববর্তী জেলা পুররমের সংযোগ সড়কে সেনাবাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালায় নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান। এতে 2 সেনা কর্মকর্তা এবং 9 জন সৈনিক নিহত হন। নিহত 2 সেনা কর্মকর্তার নাম, পরিচয়, পদবি প্রকাশ করেছে আইএসপিআর। এরা হলেন লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক এবং মেজর তায়াব রাহাত। পুলিশ এবং আইএসপিআর সূত্রে জানা গেছে 7 এবং 8 তারিখে ওরাকজাইয়ে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে 19 জন সন্ত্রাসী নিহত হয়। অভিযান শেষে 8 অক্টোবর সকালে ওরাকজাই থেকে ফিরে যাচ্ছিল লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক ও মেজর তায়াব রাহাতের নেতৃত্বাধীন সেনাবাহিনীর সেই টিম। ওরাকজাই কুররম সংযোগ সড়কে তাদের গাড়িটি ওঠার কিছুক্ষণ পর তাদের গাড়ি বহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা করে টিটিপি। এতে ঘটনাস্থলেই লেফটেন্যান্ট কর্নেল তারিক ও মেজর রাহাত সহ নিহত হন 11 জন সেনা। আহত হন আরো বেশ কয়েকজন। টিটিপির সন্ত্রাসীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছিল। সামরিক বাহিনীর গাড়ি নাগালের মধ্যে আসা মাত্রই ব্যাপকভাবে গুলিবর্ষণ শুরু করে তারা। এর অল্প সময়ের মধ্যেই সড়কে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে বহরের 2টি গাড়ি উড়ে যায়। 2 কর্মকর্তা একটি গাড়িতে ছিলেন, ভিন্ন গাড়িতে ছিলেন সেনারা। পশ্চিমা বিরোধী সামরিক জান্তা শাসিত বুরকিনা ফাসো যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়া লোকজনকে গ্রহণ করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে। দেশটি জানিয়েছে এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে তাদের অবস্থানেরই প্রতিফলন। ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র অভিবাসন দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবেই এমন অভিবাসীদের বহিষ্কার করা হচ্ছে যাদের নিজ দেশ বা অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। এসব বহিষ্কৃত ব্যক্তিদের এমন দেশগুলোতে পাঠানো হচ্ছে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহী। সম্প্রতি আফ্রিকার কয়েকটি দেশ ইসোয়াতিনি, ঘানা, রুয়ান্ডা এবং দক্ষিণ সুদান যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত লোকজনকে গ্রহণ করেছে। তবে বৃহস্পতিবার রাতে জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বুরকিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী কারামোকো জ্যা-মারি ট্রাওরে ঘোষণা দেন যে ওয়াশিংটনের এই প্রস্তাব দেশটি প্রত্যাখ্যান করেছে। তবে তিনি বলেন, স্বাভাবিকভাবেই আমরা এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য, অসফল এবং মর্যাদা হানিকর বলে মনে করছি। এটি আমাদের জাতীয় মর্যাদা ও নীতির সম্পূর্ণ পরিপন্থী। এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ওয়াগাদুগুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, বুরকিনা ফাসোর নাগরিকদের জন্য নিয়মিত ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে এখন থেকে বুরকিনা ফাসোর নাগরিকদের ভিসা সংক্রান্ত সব কাজের জন্য প্রতিবেশী দেশ টোগোর রাজধানী লোমেতে যেতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ট্রাওরে প্রশ্ন তোলেন, এটা কি আমাদের উপর চাপ প্রয়োগের একটি কৌশল? এটা কি এক ধরনের ব্ল্যাকমেইল? যাই হোক না কেন, বুরকিনা ফাসো হলো মর্যাদার দেশ, একটি গর্বিত জাতি, কোনো বহিষ্কারের গন্তব্য নয়। উল্লেখ্য, বুরকিনা ফাসোর সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে নিজেকে এক দৃঢ় প্যান আফ্রিকান এবং সাম্রাজ্যবাদ বিরোধী নেতা হিসেবেই প্রতিষ্ঠা করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হামাস নির্মূলে নেতানিয়াহুর স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলি সেনারা সরছে, দলে দলে বাড়ি ফিরছেন গাজার মানুষ। গাজায় এখনো চলছে হামলা, স্নাইপারের গুলিতে উড়ে গেল ইসরায়েলি সেনা। নোবেল পেলেন না ট্রাম্প, এত বড় অপমান, ট্রাম্প কেন নোবেল পেলেন না জানালো নোবেল কমিটি। হামাস ভেঙে না দিলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি কট্টর ডানপন্থী নেতা বেন গভিরের। পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলার পর সাঁড়াশি অভিযান, ৩০ ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি জানিয়েছে বুরকিনা ফাসো, যা বললেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। এখনকার মতো এ পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।